সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা সহ সব ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে গেল 6 মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব শ্রেণীর মানুষকে যুক্ত করার কাজ করছে সরকার। সে লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টারা আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে বিরোধী দলের যে কোনো যৌক্তিক প্রস্তাব গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মন্ত্রী উপদেষ্টারা। মূলত 180 দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, অর্জন আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গেল 6 মাস সরকারকে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল সরাতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। জুলাই সনদ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। এই জুলাই জাতীয় সনদে এটা যখন বিল আকারে সংশোধনে আসবে তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো, এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করব। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মুখপাত্ররা জানান, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার জনগণের পাশে থাকবে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, জনপ্রশাসন সংস্কারে সরকার শীঘ্রই কমিশন করতে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত আর ধুঁকতে থাকা অর্থনৈতিক সংকট সামাল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার মধ্য দিয়ে কেটেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম 6 মাস। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন খাতে ভাতা প্রবর্তন মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন বার্তা। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদের কিনারায় থাকা অর্থনীতি ও গ্যাস বিদ্যুতের সংকট আর জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রয়েছে অস্বস্তি। এসব খাতে উন্নতি করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের 6 মাসের পথচলা নিয়ে মইনুল হাসানের আরও একটি রিপোর্ট। পাহাড়সম সমস্যার বিপরীতে আকাশসম প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাসের প্রাপ্তি অপ্রাপ্তির মূল্যায়ন করা কতটা বাস্তবসম্মত, এমন প্রশ্ন নিয়ে 6 মাস পূর্ণ হল বিএনপি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ভোটের কালি হাত থেকে মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে নতুন সরকার। অগ্রাধিকার নির্ধারণ করে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেট। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হওয়ার আগেই গেল 10 মার্চ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ফ্যামিলি কার্ড বিতরণের সূচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের
মাসিক সম্মানী প্রদান করছে সরকার। সরকার গঠনের প্রথম সপ্তাহেই সারা দেশের ১৩ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়। কৃষিকে অগ্রাধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড চালুর মাধ্যমে গোটা কৃষি ব্যবস্থাপনাকে আনা হয়েছে ডিজিটাল কাঠামোর আওতায়। কার্ড দেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আবারও নদী খাল খনন পুনর্খননের সূচনা করেন তারেক রহমান। এটিকে কৃষি সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের নতুন স্বপ্নের যাত্রা হিসেবে দেখা হচ্ছে। একটা খাল খনন হবে, সেই খালের সঙ্গে আরেকটা খালের সংযুক্তি, একটা নদীর কানেক্টিভিটিটা কি হবে, এটা আমরা প্রায়োরিটি দিয়েই আমরা এই প্রোগ্রামগুলো হাতে দিই। দায়িত্ব নেয়ার প্রথম বছরে নতুন সরকারের হজ ব্যবস্থাপনা হাজিদের কাছে প্রশংসা পায়। আগামী বছরের জন্য সাধারণ হজযাত্রীদের বিমান ভাড়াসহ আনুষাঙ্গিক খরচ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের স্বপ্নকে পূরণ করতে অনেকটা সহায়ক হবে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা বাড়ানো হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সরকারের সহায়তা দিতে গেল 14 জুলাই জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোর প্রতিভা খুঁজে বের করতে এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সরকারের নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। স্বাস্থ্য খাত তারেক রহমান সরকারের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বিগত সরকারগুলোর অবহেলায় প্রাণঘাতী রূপ নেয়া হামে শিশু মৃত্যু রোধ করতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হয়। বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজার চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এর সুফল হিসেবে মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর খবরও এসেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে রাজধানীর ভয়াবহ যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। ঢাকার চারপাশের নদীপথকে চালু করতে নেওয়া হয়েছে পরিকল্পনা। 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কাজ চলছে জোরে সোরে। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার ঘোষণা সাধুবাদ পেয়েছে সর্বমহলে। দেশের প্রান্তিক ও অতি দরিদ্র 55 লাখ পরিবারকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরের 6 মাস 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুরু থেকেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের। সংকট সমাধানে নতুন গ্যাসকূপ খনন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে হাত দেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট যেটা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের আগের যে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে ঢোকার একটা অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসা। এরপরেই যদি আসেন সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম এখন শুরুর অপেক্ষায়। প্রথম 6 মাসে যতখানি করা সম্ভব, যা যা কিছু শুরু করা সম্ভব সবকিছু করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানী প্রদানে ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার। ফ্যাসিবাদী সরকারের 1.5 দশকের দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, সুশাসনের অভাবে ভঙ্গুর অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠান পুনর্গঠনের সূচনা করে তারেক রহমান সরকার জনমনে আশার
সঞ্চার করতে পেরেছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। জঙ্গি সংগঠন আল কায়েদা বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে। জাতিসংঘের এমন সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অনুমান নির্ভর প্রতিবেদনে ব্যবস্থা নেওয়া যায় না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তিনি দাবি করেন, সরকারের 180 দিনে বেশ কিছু প্রশংসনীয় কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকট মেটাতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কারা এসব করছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সতর্ক করেছে যে বাংলাদেশে আল কায়েদার ভারতীয় শাখা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে। এতে এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, আর কি একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে আরও সময় প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। বিএনপির এই প্রভাবশালী মন্ত্রী বলছেন, 180 দিনে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার, তবে বিদ্যুৎ জ্বালানি সংকট কিছুটা ভোগাচ্ছে, যেটার সমাধানে আরও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। এখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আমিও গুঞ্জন শুনতেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। চিঠিতে 2 দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। একই সাথে কূটনৈতিক মাধ্যমে সমন্বয় করে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে দ্রুত এই সফরের সূচি নির্ধারণের আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন আর খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। হুমায়ুন চিশতির আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনানের বিরুদ্ধে এবছরের 22 জানুয়ারি জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। আসামিরা সবাই পলাতক। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়ে গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর পাল্টা যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন। অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। যদি
ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তাকে, তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। বেকসুর খালাস চাচ্ছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে, যেহেতু প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিন জুলাই গণ আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে নতুন আরেক মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন।